আজকে বলেছিলাম দ্রবণ নিয়ে খানিক আলোচনা করবো, তাই তো? তোমাদের যা সিলেবাস দেখলাম, বইটা নিয়ে একবার সিলেবাসটা দেখে নিলাম। সেই সিলেবাসে দ্রবণ কাকে বলে, হোয়াট ইজ সলিউশন, আর দ্রবণের প্রকারভেদ, টাইপস অফ সলিউশন, এছাড়াও সেই টাইপস অফ সলিউশনের মধ্যে একটা আমরা নতুন জিনিস পড়বো, যেটা এর আগে পড়িনি কোনোদিন, সেটা হচ্ছে কোলয়েড। সেটা নিয়ে একটু আলোচনা বেশি করবো। এই তারপরে আর স্ট্রেংথ অফ সলিউশন ইত্যাদি ইত্যাদি আছে। আচ্ছা, প্রথম সলিউশন বা দ্রবণ কাকে বলে? সলিউশন মানেই হচ্ছে একটা মিশ্র পদার্থ, মিক্সচার। সেই মিক্সচারের মধ্যে দুটো পার্ট থাকে। সাধারণত বেশি অংশ যেটা থাকে সেটাকে দ্রাবক বলা হয়, ইংরাজিতে বলা হয় সলভেন্ট। আর যেটা কম থাকে তুলনামূলকভাবে সেটাকে বলা হয় সলিউট। অবশ্যই এর ব্যতিক্রমও হতে পারে, তবে জেনারেল কনভেনশন বা সাধারণ নিয়ম হচ্ছে এটাই। যেটা বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাবক বা সলভেন্ট, আর যেটা কম থাকে সেটা সলিউট। এইবার সলিউশনের যদি আমরা শ্রেণীবিভাগ করতে চাই, সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটা আমাদের ধরে শ্রেণীবিভাগটা করতে হবে সেটা হচ্ছে পার্টিকল সাইজ। পার্টিকল সাইজ মানে কি না, ধরা যাক তুমি একটা জিনিসকে, কোনো একটা পদার্থকে কোনো একটা দ্রাবকের মধ্যে গুলে ফেলতে চেষ্টা করছো। সহজ একটা উদাহরণ নিই, জলের মধ্যে তুমি চিনি গুলবার চেষ্টা করছো। চিনির দানাগুলো বেশ বড় বড় হয়। এইবার তুমি জলে খানিকক্ষণ চামচ দিয়ে নাড়বার পর চিনির দানাগুলো, ওর মধ্যে কি আছে, সুক্রোজ মলিকুল অনেকগুলো মিশে ওই কিউবটা তৈরি করেছে। তা ওই সুক্রোজ মলিকুলগুলো আলাদা আলাদা হয়ে যায়, অর্থাৎ জল তাকে বিশ্লিষ্ট করে ফেলে। ওই সুক্রোজ মলিকুলগুলো তখন জল অণু অর্থাৎ ওয়াটার মলিকুলের মাঝে যে ইন্টারমলিকুলার স্পেস আছে সেই স্পেস দখল করবার চেষ্টা করে। এবং পুরোপুরি, অর্থাৎ আমি বেশ খানিকক্ষণ ধরে চামচটা দিয়ে চিনি দিয়ে জলের মধ্যে নাড়বার পর আমি ওই জলটা যদি উপর থেকে এক চামচ স্বাদ নিই, খেয়ে দেখি যতটা মিষ্টি লাগবে, গ্লাসের তলার দিক থেকে এক চামচ জল নিয়ে খেলেও ঠিক ততটাই মিষ্টি লাগবে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে? অর্থাৎ এটাই দাঁড়াচ্ছে যে এই দ্রবণের সব জায়গায় দ্রাব এবং দ্রাবকের অনুপাত, অর্থাৎ রেশিও অফ সলিউট অ্যান্ড সলভেন্ট সমান থাকছে। তাই জন্যই তো চিনির জলটা আমি উপর থেকে নিলেও যতটা মিষ্টি পাচ্ছি, তলার থেকে নিলে ঠিক ততটাই মিষ্টি পাবো। যদি না এরকম হতো, অর্থাৎ যেরকম ধরো তুমি মুড়ি চানাচুর খাচ্ছ, মুড়িতে চানাচুর মেখে খাচ্ছ, চানাচুরটাকে যদি দ্রাব বা সলিউট মনে করি আর মুড়িটাকে যদি সলভেন্ট মনে করি, সেক্ষেত্রে দেখা যাবে আমি এক চামচ মুড়ি মুখে দিলাম, সেইখানে দেখা গেল এক টুকরো বাদাম পেলাম। আবার হয়তো তারপরে আরেক চামচ মুখে মুড়ি দিলাম, তাই ধরো দুটো বাদাম পেলাম। অর্থাৎ রেশিও অফ সলিউট বা কম্পোজিশন অফ সলিউট থ্রুআউট দ্য সলভেন্ট ইজ নট ইউনিফর্ম। অর্থাৎ গোটা দ্রাবকটা জুড়ে সলিউটের পরিমাণটা কিন্তু নির্দিষ্ট নয়। তাহলে এই ধরনের মিশ্রণ বা এই ধরনের মিক্সচারকে আমরা ট্রু সলিউশন বলতে পারবো না। ট্রু সলিউশন আর ফলস সলিউশন অবশ্য বলে না, যে সলিউশনগুলো ট্রু হয় না, মিক্সচার, প্লেন মিক্সচার, সেই সলিউশনের মধ্যে তফাৎ কি? মূল তফাৎ হচ্ছে হোমোজিনিটি, অর্থাৎ হোমোজিনিয়াসনেস বা হোমোজিনিটি। অর্থাৎ যেটা ট্রু সলিউশন হবে তাইতে তুমি যে জায়গা থেকেই সলিউট আর সলভেন্টের রেশিওটা চেক করো না কেন, ইউ উইল গেট দ্য সেম রেশিও। আর যদি ইনহোমোজিনিয়াস সলিউশন হয়, তাহলে সলিউট আর সলভেন্টের রেশিওটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম। এবং আমার একটা জায়গায় আপত্তি থাকে আর কি, আমি কিন্তু আপত্তি পূরণ করার, অর্থাৎ আমার আপত্তিটা
অ্যাড্রেস করবার কোনো জায়গা পাইনি। দেখে তোমাদের বইতেও লেখা থাকে এয়ার ইজ এ হোমোজিনিয়াস মিক্সচার। বাতাস হচ্ছে একটি সম্পৃক্ত মিশ্রণ। সম্পৃক্ত বলবো না, হোমোজিনিয়াসের বাংলা বলতে পারো, যেখানে হোমোজিনিয়াসের ঠিকঠাক বাংলা মনে পড়ছে না, যাই হোক, মানে অর্থাৎ যেখানে তোমার সমস্ত উপাদানের অনুপাত সমান, মানে কোনো তফাৎ নেই। তো এয়ার ইজ এ হোমোজিনিয়াস মিক্সচার, এই কথাটা আমার আপত্তির কারণ না, আপত্তির কারণ হচ্ছে যে ভালো করে ভাবো, একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যেখানে তোমার অনেক কলকারখানা ইত্যাদি আছে, সেইখানে ধোঁয়ার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, অক্সিজেনের পরিমাণ ন্যাচারালি কম। আবার কোথাও জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে তোমার তুলনামূলকভাবে শুধু গাছপালা, আর কিছু নেই, কোনো ইন্ডাস্ট্রি নেই, সেখানে কিন্তু অক্সিজেনের রিলেটিভ পরিমাণটা কিন্তু বেশি। তাহলে অক্সিজেন ইজ অ্যান ইনগ্রেডিয়েন্ট অফ এয়ার, তাহলে অক্সিজেনের পার্সেন্টেজটা তো সব জায়গায় সমান হচ্ছে না। ওরা যেটা যে কারণে হোমোজিনিয়াস কথাটা বলে, সেটা কারণটা আমি বলে দিই। সেটা হচ্ছে যে ধরো ধরো যদি আমি একটা আবদ্ধ পাত্রের মধ্যে যদি খানিকটা এয়ার অ্যাকুমুলেট করি, ধরো আমি মুখ দিয়ে একটা বেলুন ফুলিয়েছি একটা ছোট্ট জায়গার মধ্যে, সেই পাত্রের মধ্যে যতটা পরিমাণ এয়ার আছে, সেই এয়ারটার পরিমাণ কিন্তু বা তার ইনগ্রেডিয়েন্টসের মিক্সচারের যে পরিমাণটা, সেটা কিন্তু হোমোজিনিয়াস। অর্থাৎ তুমি সেইখানে ওই বেলুনের মধ্যে যেখান থেকেই তুমি এয়ার স্যাম্পল কালেক্ট করো না কেন, সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বা ইত্যাদি ইত্যাদি অক্সিজেন, এই সমস্ত মিক্সচারের যে অনুপাত, সেটা সমান পাবে। যাকে এর চেয়ে বেশি আলোচনা করার আপাতত দরকার নেই ওই অংশটা নিয়ে। নেক্সট যে কথাটা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম, সেটা হচ্ছে পার্টিকেল সাইজ। পার্টিকেল সাইজ হচ্ছে এই যে বললাম চিনি গুলে যাচ্ছে, চিনির ওই অত বড় দানা কিন্তু জল অণু বা ওয়াটার মলিকুলের ফাঁকে ঢুকতে পারে না, তাকে ভাঙতে হবে, তাকে ছোট দানাতে বা ছোট টুকরোয় পরিণত হতে হবে। সেখানে একটা সুক্রোজ মলিকুলও থাকতে পারে, চারটেও থাকতে পারে, সেটা ব্যাপার হচ্ছে আমাদের কাছে বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে সেটা ওয়াটার মলিকুলগুলোর মধ্যে যে ইন্টারমলিকুলার স্পেস, অর্থাৎ আণবিক যে স্থান, ফাঁকা স্থান, সেই স্থানের মধ্যে তারা প্রবেশ করার মতো ছোট বা বড় হচ্ছে কিনা, সেইটা জানাটা আমাদের জরুরি। এবার ভাবো যদি এমন হয় যে ওই যে পার্টিকেল অর্থাৎ চিনির দানাটা যতটা ছোট হওয়া দরকার ওই ইন্টারমলিকুলার স্পেসের মধ্যে প্রবেশ করবার জন্য, তার চেয়ে ছোট হলো না, বড় রয়ে গেল, তাহলে কিন্তু তাহলে ইউনিফর্ম মিক্সচার তৈরি হবে না। তাহলে আমাকে ওই পার্টিকেল সাইজটাকে ছোট করতে হবে। এবার কতটা ছোট করব না, সলিউশনের ডেফিনেশন অনুযায়ী বলা হয় যে যদি পার্টিকেল সাইজ 10⁻⁻7 সেন্টিমিটারের চেয়ে ছোট হয়, 10⁻⁻7 সেন্টিমিটারের চেয়ে যদি পার্টিকেল ডায়ামিটার ছোট হয়, তাহলে সেটি ট্রু সলিউশন তৈরি করে। তবে হ্যাঁ, এর অনেক ব্যতিক্রমও হয়তো হতে পারে। সুতরাং মোটামুটি এটা মানে কেমিস্ট্রি হচ্ছে এমন একটি সাবজেক্ট where there are lots of কি বলবো এক্সেপশনস, এবং এক্সেপশনগুলো থাকার পিছনে অনেক কারণও আছে। সুতরাং আমরা তাই জন্য কেমিস্ট্রিতে একটা থাম্ব রুল মানে তৈরি করার চেষ্টা করি সবসময়, অর্থাৎ এমন একটা নিয়ম তৈরি করার চেষ্টা করি যেটা বেশিরভাগের ক্ষেত্রে প্রযোজ্য হয়, সবার বেলায় হয়তো নাও হতে পারে। 10⁻⁻7 সেন্টিমিটারের চেয়ে ছোট পার্টিকেল ডায়ামিটার যদি হয়, তাহলে সেটা সেই সলিউট পার্টিকেলসগুলো ট্রু সলিউশন তৈরি করবে। 10⁻⁻5 সেন্টিমিটার থেকে 10⁻⁻7 সেন্টিমিটার এই রেঞ্জে যদি পার্টিকেল ডায়ামিটার হয়, ব্যাসটা হয় পার্টিকেলের, তাহলে তারা কি তৈরি করবে, তারা এই ট্রু সলিউশন তৈরি করবে না, নতুন একটা সাবস্টেন্স তৈরি করবে যেটাকে বলা হয় কোলয়েড। তার অনেক উদাহরণ আছে, যেমন মিল্ক,
মিল্ক একটা কোলয়েড। মিল্ক পার্টিকেলগুলো ট্রু সলিউশন তৈরি করে না। মিল্কের মধ্যে যে প্রোটিনসগুলো থাকে সেই প্রোটিনগুলো কিন্তু ট্রু সলিউশন তৈরি করে না। অর্থাৎ আমরা যদি ছাঁকনি দিয়ে ছাঁকি, যত ছোটো ছাঁকনি দিয়ে ছাঁকি না কেন, সেটা ন্যাচারালি বেরিয়ে যায়, অর্থাৎ আলাদা হয়ে যায়। মানে দুধটার মধ্যে দুধের ওই যে তুলনামূলকভাবে যেটা সলিউট পার্ট, সেটাকে কিন্তু আমরা ছেঁকে আলাদা করতে পারি না, ফিল্টার পেপারের মধ্যে দিয়ে পাস করিও পারি না। আলাদা করবার জন্য কী করতে হয়? ছানা কাটাতে হয়। দুধকে ছানা কাটালে দুধের মধ্যে লেবুর রস বা কোনো ছানা কাটানোর যে পাউডার পাওয়া যায় সেই দিয়ে দুধকে গরম করলে একটা কেমিক্যাল রিয়াকশন হয় এবং দুধের যে প্রোটিন পার্টটা সেটা কোয়াগুলেট করে যায়। কোয়াগুলেট করে গেলে বা তঞ্চিত হয়ে যায়, তঞ্চনের পর সেটাকে আমরা তখন ছেঁকে নিতে পারি। এইভাবে আমরা সলিউট পার্টটাকে আলাদা করতে পারি। কিন্তু সেক্ষেত্রেও সমস্যা আছে। এই সলিউট পার্টটাকে আলাদা করার পর কিন্তু আবার আমি ছানাটাকে পুনরায় ওই ছানার জলে গুলে দুধ ফেরত পাবো না। ওটা একটা পার্মানেন্ট রিয়াকশন হয়ে যায়। অর্থাৎ ওই প্রোটিনগুলো কোয়াগুলেট করেই গেলে আমরা আবার সেই প্রোটিনগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি না। আশা করি এই কথাটার মানে বুঝতে অসুবিধা নেই। এছাড়াও আরও কোয়াগুলেট আছে। আমাদের ব্লাডই হচ্ছে একটা কোলয়েড। এরকম আরও অনেক উদাহরণ দেখতে পাবে কোলয়েডে। আমাদের উদাহরণের মধ্যে এলে আমরা আলোচনা করব। আর 10⁻⁻7 সেন্টিমিটারের চেয়েও যদি পার্টিকেল ডায়ামিটার বড় হয়, সেক্ষেত্রে কিন্তু তারা সলিউশন তৈরি করে না, তো বটেই, কোলয়েডও তৈরি করে না। তারা দুরকমভাবে থাকতে পারে সলিউশনের মধ্যে বা সলভেন্টের মধ্যে। রাদার কীরকমভাবে না, আইদার সাসপেনশন অর প্রেসিপিটেশন। সাসপেনশন হিসেবে কারা থাকে? যেমন ধরো জলের উপর যদি কাঠের গুঁড়ো ছড়িয়ে দাও, কাঠের গুঁড়োর যে পার্টিকেল সাইজ সেটা 10⁻⁻, আগে বোধহয় 10⁻⁻7 বলেছিলাম, ভুল বলেছিলাম। 10⁻⁻5 সেন্টিমিটারের চেয়ে কাঠের গুঁড়োর সাইজ বড়, কাঠের গুঁড়োর ডায়ামিটার। তাহলে কাঠের গুঁড়ো জলের উপর তাই জন্য ভাসে, সেটা সাসপেনশন। আর যেটা তলায় থিতিয়ে পড়ে যায় সেটা হচ্ছে তাদেরও পার্টিকেল সাইজ 10⁻⁻5 সেন্টিমিটারের চেয়ে বড়, তারা তলায় থিতিয়ে পড়ে, তাদেরকে বলা হয় প্রেসিপিটেশন। উদাহরণ, মাটিগোলা জল। তুমি একটুখানি পরিষ্কার কাদা মাটি নিয়ে জলের মধ্যে চামচে করে কাঁচের গ্লাসে গুলে দিলে, পুরো জলটা ঘোলা হয়ে গেল। লিভ ইট ফর সাম টাইম, আধ ঘন্টা তুমি গ্লাসটাকে একদম স্থিরভাবে রেখে দাও, হাত দেবে না। আফটার হাফ অ্যান আওয়ার ইউ উইল নোটিস দ্যাট all the mud which was moving as small particles in the solute, যেটা জলের মধ্যে ছোট ছোট কণা রূপে ঘুরে বেড়াচ্ছিল, তারা সবাই থিতিয়ে পড়েছে, বিকজ their particle size is greater than 10⁻⁵ সেন্টিমিটার। এই জন্যই কিন্তু থিতিয়ে পড়ে। তাহলে এই হচ্ছে সলিউশনের তিনটে ভাগ। তার মধ্যে নতুন যে পার্টটা আমরা নতুনভাবে শিখছি, সেটা হচ্ছে কোলয়েড। কারণ এর আগে ট্রু সলিউশন কি ছোটো থেকে আমাদের ধারণা ছিল, আর প্রেসিপিটেশন বা সাসপেনশন সেটা সম্বন্ধেও ধারণা ছিল। ছোটোবেলায় সায়েন্স বইতে যে সেপারেশন অফ মিক্সচার্স পড়ানো হয়, সেখানে কিন্তু ওই যেগুলো তোমাদের সাসপেনশন, সেগুলোকে ছেঁকে আলাদা করার উপায় বলা আছে। যেগুলো ধরো তলায় প্রেসিপিটেট পড়ে গেছে, সেইগুলোকে আস্তে আস্তে ডিক্যান্টেশন পদ্ধতিতে, অর্থাৎ আমি আস্তে আস্তে জলটাকে না ঘেঁটে উপর থেকে যদি জলটাকে ঢেলে নিই, তাহলে মাটিটা তলাতেই রয়ে যাবে, নাড়ানো চলবে না। এই ডিক্যান্টেশন ইত্যাদি পদ্ধতি বা ফিল্ট্রেশন ইত্যাদি পদ্ধতির মাধ্যমে আমরা সেপারেশন করা দেখেছি, কিন্তু কোলয়েড নিয়ে এর আগে বেশি আলোচনা করিনি। এই কোলয়েডের কিছু প্রপার্টি আছে, বিশেষ বিশেষ প্রপার্টি, এবং এদের সেই প্রপার্টি অনুযায়ী ধরতে গিয়ে মানে বিভিন্ন রকম নাম, সল, জেল ইত্যাদি দেখবে বইতে উদাহরণ আছে। আমি সেই উদাহরণগুলো রিপিট করবো না ক্লাসে, দেয়ার ইজ ইয়োর বুক, এবং সেই বই পড়লে তোমরা উদাহরণগুলো পেয়ে যাবে। সল আছে, জেল আছে, বা আমরা যে কুয়াশা দেখি সেটাও একটা কোলয়েড। কীরকম না, ডাস্ট পার্টিকেলসকে কেন্দ্র করে যখন ওয়াটার ড্রপলেটসগুলো, অর্থাৎ ডাস্ট পার্টিকেলসগুলো ঠান্ডা হয়ে যায়, ডাস্ট পার্টিকেলসগুলো ঠান্ডা হয়ে গেলে বাতাসে যে জলীয় বাষ্প ওয়াটার ভেপার আছে, সেটা ওই ওয়াটার ভেপার, ওই জলীয় বাষ্পটা ওই ডাস্ট পার্টিকেলসের উপর কনডেন্স করে, অর্থাৎ ঘনীভূত হয়ে জলবিন্দুতে পরিণত হয়, এবং সেটা কিন্তু এই ওয়াটার ড্রপলেটসের মতো
বাতাসে ভাসতে থাকে। এই এখন করোনাতে যে কথাটা বলা হচ্ছে বারবার, যে এই রোগটা ছড়ায় হচ্ছে ওয়াটার ড্রপলেটসের মাধ্যমে। আমরা যখন মুখ দিয়ে বা নাক দিয়ে শ্বাস ছাড়ি, তার মধ্যে মিলিয়নস অফ ড্রপলেটস উপস্থিত আছে, আমরা সেটা বুঝতে পারি না। এবং সেটা কখন বুঝতে পারি না, যখন একটা ঠান্ডা আয়নার সামনে বা কেউ কেউ দেখবে চশমা পরিষ্কার করে, সেই চশমার কাছে কাছে যখন আমরা মুখের হাওয়াটা ছাড়ি, দেখবে ওয়াটার ড্রপলেটসগুলো বোঝা যায়। তাহলে এই ওয়াটার ড্রপলেটসগুলো কিছু ওয়াটার ভেপার অবস্থায় আছে, কিছু ওয়াটার ড্রপলেটস আকারেও থাকে। সেই ওয়াটার ড্রপলেটসে ভিত্তি করে এই ভাইরাসটা ঘুরে বেড়াচ্ছে। তা ঠিক তেমনি করেই এই যখন বাতাসে ওয়াটার ভেপারটা ঠান্ডা হয়, টেম্পারেচার ঠান্ডা হয়ে একটা কোনো জিনিস বা কোনো একটা মেটেরিয়ালকে আশ্রয় করে তো তাকে ভেসে থাকতে হবে। সেই মেটেরিয়ালটা যদি ধূলিকণা হয়, তখন তাকে আমরা বলি ফগ। স্মোকের মধ্যে যে তোমার সলিড পার্টিকেলসগুলো থাকে, অর্থাৎ দেখবে তোমরা অনেকেই হয়তো লক্ষ্য করেছো, আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে চিমনি আছে, সেই চিমনি দিয়ে কিন্তু সবসময় ধোঁয়া দেখতে পাওয়া যায় না। তার মানে কি ভেতরে কারেন্ট প্রোডাকশন হচ্ছে না, কয়লা পোড়ানো হচ্ছে না? না, হচ্ছে। কিন্তু কোনো কোনো সময় ধোঁয়া দেখা যায়, কোনো কোনো সময় ধোঁয়া দেখা যায় না। এর অনেকগুলো কারণ আছে ধোঁয়া দেখতে পাওয়া না পাওয়ার মধ্যে। তার মধ্যে একটি কারণ হচ্ছে, তোমার যদি স্মোকের মধ্যে, অর্থাৎ ধোঁয়ার মধ্যে আমরা কি পোড়াচ্ছি? কয়লা পোড়াচ্ছি। কয়লা বেসিক্যালি কার্বন। কার্বন পোড়ালে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসেবে বেরিয়ে যাওয়ার কথা, এবং আমরাও শ্বাসের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করি। তাহলে আমাদের মুখ দিয়ে তো કોઈ ধোঁয়া বেরোচ্ছে না। তাহলে ওখান দিয়ে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ইনভিজিবল গ্যাস, তাকে দেখতে পাওয়া যায় না। তা সুতরাং আমাদের চিমনির মাথা দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোলে আমরা কিছুই দেখতে পাবো না। কিন্তু যদি ওই কয়লার মধ্যে এমন অনেক মেটেরিয়াল মিশে থাকে যেগুলো কিন্তু বলতে পারো অশুদ্ধি, মানে যেগুলো কয়লা, যেগুলো দহনের কোনো কাজে আমাদের সাহায্য করে না, সেইগুলোই ছাই বা অ্যাশ সৃষ্টি করে। যদি পুরোটাই পিওর কার্বন হতো, এই যে আমাদের এত চারিদিকে ছাই তাপবিদ্যুৎ কেন্দ্রে, এই ছাই বলে কোনো জিনিস থাকতো না। দেয়ার শুড হ্যাভ বিন নো অ্যাশ এনিওয়্যার, কারণ সবটাই তো পুড়ে চলে যাচ্ছে। তাহলে ছাই পাওয়া যাচ্ছে কেন? বিকজ দেয়ার আর সাম পার্টস প্রেজেন্ট ইন দ্য কোল which are which are being converted into their oxides. এমন অনেক মেটালস থাকে কয়লার সঙ্গে মিশে থাকে, যে মেটালগুলো ওই হাই টেম্পারেচারে অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে তাদের অক্সাইড তৈরি করে, মার্কিউরাস অক্সাইড ইত্যাদি ইত্যাদি, সোডিয়াম অক্সাইড, আরও বিভিন্ন রকম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম, কয়লার মধ্যে অনেক ক্যালসিয়াম পাওয়া যায়। হ্যাঁ, কয়লার মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায়, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। এই অক্সাইডগুলোই আসলে ছাই বেসিক্যালি, এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে মেটালিক অক্সাইডস। এবং মোটামুটিভাবে এই অক্সাইডসগুলো এরা বেসিক অক্সাইডস হয়, অ্যাসিডিক অক্সাইডস খুব কম হয়। তা সেই যে অক্সাইডগুলো তৈরি হলো, সেই অক্সাইডগুলো তার মানে কি হবে? সেই অক্সাইডগুলো তার মানে, সেগুলো তো বুঝতে পারছো খুব সূক্ষ্ম ধুলোর মতো জিনিস। সেটা ধোঁয়ার সঙ্গে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, ওই গরম কার্বন ডাইঅক্সাইডের যে ওয়েভ বেরিয়ে আসছে নল দিয়ে, সেই নল বেয়ে উঠতে থাকবে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে। সেই গুঁড়োগুলোকে আলাদা করার কোনো রাস্তা নেই। এইবার উপরে ওই নলে, ওই চিমনিতে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর বলে একটা জিনিস লাগানো আছে। অর্থাৎ এই ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটরের কাজ হচ্ছে, এই যে তোমার সলিড পার্টিকেলস যেগুলো ঘুরে বেড়াচ্ছে, এই যে অক্সাইডস বলছি না, এই অক্সাইডসগুলো সবসময় যে একদম মলিকুলার স্টেটে বা অ্যাটমিক স্টেটে থাকে তা নাও হতে পারে, আয়ন স্টেটে, আয়নিক স্টেটেও থাকতে পারে। অর্থাৎ সোডিয়াম অক্সাইড যদি হয় সোডিয়াম Na+O- এইরকম অবস্থাতেও থাকতে পারে। বা এমনও হতে পারে এক ধরনের অক্সাইডের পার্টিকেল আর এক ধরনের অক্সাইডের পার্টিকেলের সঙ্গে ওই যে যাত্রাপথ, ওই যাত্রাপথে ঘষাঘষি লেগে একটা হয়ে গেল পজিটিভলি চার্জড আর একটা হয়ে গেল নেগেটিভলি চার্জড। বুঝতে পারছো, দুটো ভিন্ন প্রকার সাবস্টেন্সের মধ্যে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয়, ক্লাস 8-এ পড়েছি আমরা। এবার যখন ওই ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটরের মধ্যে যায়, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটরে বেসিক্যালি কিছু পজিটিভ আর নেগেটিভ প্লেটস লাগানো থাকে। তাহলে যেগুলো নেগেটিভ পার্টিকেলস, তারা পজিটিভ প্লেটে গিয়ে জমা হয়, আর যারা নেগেটিভলি চার্জ পার্টিকেলস, নেগেটিভলি চার্জ পার্টিকুলার পজিটিভ প্লেটে জমা হয়, আর পজিটিভলি চার্জ পার্টিকুলার
নেগেটিভ প্লেটে জমা হয়। এইভাবে খানিকটা পরিমাণ আমরা অক্সাইডের পরিমাণ কমিয়ে দিতে পারি, একদম নীল করতে পারি না। এই নীল করতে পারি না বলেই সেই গুঁড়োটা ধোঁয়ার সঙ্গে গরম কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বেরিয়ে আসে, হুইচ উই সি অ্যাজ স্মোক। এবং এটা কিন্তু হচ্ছে তোমার পুরোপুরি যেটাকে বলা হয় মানে এর আরেকটা নাম, মানে এটাও এক ধরনের কোলয়েড। এইবার স্মোক পার্টিকেলসটা যদি তোমার স্মোক পার্টিকেলসের উপর যদি ওয়াটার ভেপার ড্রপলেটস যদি তোমার জমা হয়, এমন হতেই পারে। দেখবে আগেকার দিনে বেশি দেখতে পাওয়া যেত, এখন খুব কমে গেছে। কয়লার উনুনে রান্না করা হতো, সকালবেলা ভোরবেলা বাড়িতে উনুনে আঁচ দেওয়া হতো আর কি। সেই তোলা উনুন বালতির মতো বাড়ির বাইরে আঁচ দিয়ে বার করে দিয়ে আসা হতো। আবার খানিকটা বাদে যখন আঁচটা ভালো ধরে যেত, তখন সেই কয়লার উনুনটাকে বাড়ির মধ্যে নিয়ে এসে আবার এ করা হতো, অর্থাৎ আগুন দেওয়া হতো, রান্না করা হতো। এই যে ধোঁয়াটা বাইরে বেরিয়ে গেল, এবার বুঝতে পারছো ভোরবেলা বাতাসের তাপমাত্রা অত্যন্ত কম। এবার ওই যে ধোঁয়াটা বেরিয়েছে ওই তোমার উনুন থেকে, সেই ধোঁয়ার মধ্যে অনেক পার্টিকেলস আছে, যে পার্টিকেলসগুলো কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছে। এবং সেই বাতাসের মধ্যে যে ওয়াটার ভেপার ড্রপলেটসগুলো আছে তারা কনডেন্স করছে ওই স্মোক পার্টিকেলসগুলোর উপর, এবং যেটা তৈরি করে সেটাকে বাংলায় বলা হয় ধোঁয়াশা, ইংরেজিতে বলা হয় স্মোক প্লাস ফগ, দ্যাট ইজ ইকুয়াল টু স্মগ। সন্ধি করেছে আর কি, স্মোক প্লাস ফগ, স্মগ। তো ব্যাপারটা হচ্ছে যে এরকম দেয়ার আর লট অফ এক্সাম্পলস, বই খুললে পেয়ে যাবে। আমি শুধু ধরিয়ে দিলাম ওয়াটার কোলয়েডস। তা এই কোলয়েড, লিকুইড কোলয়েড যেগুলো মানে লিকুইড বেসের কোলয়েড, যেমন আরও উদাহরণ আছে, আমরা যে পেন্ট ইউজ করি অর্থাৎ জানলা দরজার যে রং, সেইখানে কালার, বেসিক্যালি কালারিং সাবস্টেন্সটা কিন্তু আসলে সলিড। হ্যাঁ, এইবার সেইটা একটা বিশেষ পার্টিকুলার লিকুইডের মধ্যে গোলা হয়, এবং ওই সলিড ইন লিকুইড সেটাও একটা কোলয়েড তৈরি করে। এবং কোলয়েডের মধ্যে মানে বুঝতেই পারছো পার্টিকেল সাইজটা যদি কোনোরকমভাবে বড় হয়ে যায়, তখন সেটা আর কোলয়েড থাকে না, সেটা তখন সাসপেনশন বা প্রেসিপিটেশন হয়ে যায়। এবং সেই জন্য রঙের কৌটে কিছুদিন রেখে দিলে দেখতে পাবে যে তোমরা সেই রঙটা কি হয় না, সেই রঙটা তলায় থিতিয়ে পড়ে আবার সেটাকে রং করবাটাকে ভালো করে একটা মানে স্টিক দিয়ে ভালো করে ঘেঁটে নিতে হয়, স্টার করে নিতে হয়, এবং সেই স্টারিংয়ের পর তবেই একটা ইউনিফর্ম কালার আমরা পাই, এবং সেটা তারপর জানলা দরজায় লাগানো হয়। দ্যাট ইজ অলসো কোলয়েড। এরকম প্রচুর উদাহরণ আছে। আচ্ছা, কোলয়েডের ক্ষেত্রে সাধারণভাবে যেটা দেখা যায় যে কোলয়েডের ক্ষেত্রে যে পার্টিকেলগুলো দিয়ে কোলয়েড তৈরি করা হয়েছে তার মধ্যে কিছু চার্জ পার্টিকেলস থাকে। এমন নয় যে সবগুলি ইলেকট্রোনিউট্রাল পার্টিকেলস হবে, এটা লক্ষ্য করা যায়। আর আর কি লক্ষ্য করা যায়, এই কোলয়েড ফিল্টার পেপার দিয়ে পাস করে না, কিন্তু পার্চমেন্ট পেপার দিয়ে পাস করে যায়। এরকম মানে কিছু উদাহরণ বা কিছু ডিফারেন্সেস পাবে। মূল ডিফারেন্স হচ্ছে পার্টিকেল সাইজ। আর আমরা যে ধরো সাবান ব্যবহার করি, সাবান, হোয়াট ইজ সোপ? সোপ যদি কেউ জিজ্ঞাসা করে, সোপ হচ্ছে কিন্তু তোমার সোডিয়াম বা পটাশিয়াম মেটালের বলতে পারো অর্গ্যানিক অ্যাসিডের সল্ট। মানে সোপস আর সল্টস অফ ফ্যাটি অ্যাসিডস, সোডিয়াম আর পটাশিয়াম সল্টস অফ ফ্যাটি অ্যাসিড। সোডিয়াম ফ্যাটি অ্যাসিডস কীরকম, পামেটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, এগুলো সব ফ্যাটি অ্যাসিডস বলা হয়। এই ফ্যাটি অ্যাসিড গুলোর সঙ্গে সোডিয়াম সল্ট যদি তৈরি করা যায় বা পটাশিয়াম সল্ট যদি তৈরি করা যায়, সেগুলোকে আমরা সোপ বলি। সোডিয়াম সোপ খুব হার্ড হয়, কাপড় কাচার সাবান তৈরি করা হয় তাই দিয়ে। আর পটাশিয়াম সোপ সফট হয়, টয়লেট সোপ তৈরি করা হয়, অর্থাৎ গায়ে মাখার সাবান পটাশিয়াম সল্ট দিয়ে তৈরি করা হয়। তা এই যে সোপ যখন জলের মধ্যে গোলা হচ্ছে, সেটাও কিন্তু অনেক সময় কোলয়েডের মতো ফর্ম করে। ঠিক আছে, সবসময় কিন্তু সলিউশনের মোটামুটি সলিউশন তৈরি করে না। আমরা কতটা কতটা সলভেন্টের মধ্যে কতটা সলিউট
অ্যাড করতে পারবো তার একটা মাপ আছে। অর্থাৎ যত খুশি তত সবসময় আমরা কিন্তু পারি না করতে। যত খুশি তত মানেটা কি, অর্থাৎ আমরা এমন হতে পারে যে কোনো কোনো সলিউশনের বেলায়, কোনো কোনো সাবস্টেন্সের বেলায় আমি সলভেন্ট আর সলিউট যে কোনো রেশিওতে মেশাতে পারি। একটা এক্সাম্পল হচ্ছে অ্যালকোহল আর ওয়াটার। তুমি 80% অ্যালকোহল 20% ওয়াটার দিয়েও সলিউশন বানাতে পারো, আবার 20% অ্যালকোহল 80% ওয়াটার দিয়েও একটা সলিউশন বানাতে পারো। সুতরাং দুটো ক্ষেত্রে কিন্তু, প্রথমটার ক্ষেত্রে যেমন অ্যালকোহলটা সলভেন্ট, ওয়াটারটা সলিউট, আর দ্বিতীয় ক্ষেত্রে উল্টোটা, অর্থাৎ ওয়াটারটা সলভেন্ট, অ্যালকোহলটা সলিউট। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা ব্যাপার হচ্ছে ওয়াটার অ্যান্ড অ্যালকোহল ক্যান বি মিক্সড ইন এনি রেশিওস, বাট দিস ইজ নট ট্রু ফর এভরি সাবস্টেন্স। তুমি ধরো যদি জলের মধ্যে নুন বা চিনি গুলো আফটার সাম টাইম, ধরো 1 চামচ গুললে গুলে গেল সুন্দর এক গ্লাস জলে, 2 চামচ গুললে, 3 চামচ গুললে, তারপর 4 চামচ গোলার পর দেখছো আর গুলতে চাইছে না, অনেকক্ষণ ধরে চামচ নাড়বার পর হয়তো গুললো, তারপরে আর যোগ করলে তো গুলছেই না। এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় স্যাচুরেশন বা সম্পৃক্তি। অর্থাৎ স্যাচুরেশন, সলিউশনটা এখন স্যাচুরেটেড সলিউশন হয়ে গেছে, অর্থাৎ ওই পার্টিকুলার সলভেন্টে মধ্যে আর সলিউট যোগ করলে সেটা ডিজলভ হবে না। তাহলে এর একটা মাপ চাই, এর একটা মানে কি বলবো, একটা ডেফিনেশন আমায় তাহলে ঠিক করতে হয়। এবং মজার ব্যাপার হচ্ছে একটা জিনিস তোমরা নিজেরাও লক্ষ্য করে দেখেছো হয়তো, জলের মধ্যে চিনি দিলে ঘুলতে অনেক দেরি হয়, কিন্তু জলটা যদি গরম করো, যেভাবে রস তৈরি করা হয়, রসগোল্লা বা পান্তুয়ার রস তৈরি করা হয়, দেখবে গরম জলে চিনিটা খুব তাড়াতাড়ি গুলে যায়। অর্থাৎ কি দাঁড়াচ্ছে? অর্থাৎ দাঁড়াচ্ছে যে টেম্পারেচার বাড়ালে এই গুলবার পরিমাণটাও কিন্তু বাড়তে পারে। দ্য অ্যামাউন্ট অফ সলিউট হুইচ ক্যান বি ডিজলভড জেনারেলি ইজ সিন ইনক্রিজড উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার। সুতরাং টেম্পারেচারের একটা খুব গুরুত্ব আছে, যে কারণে এই যে আমরা প্যারামিটারটাকে ডিফাইন করতে চলেছি, সেই প্যারামিটারটাতে আমায় এই টেম্পারেচারের উল্লেখ করতেই হবে। টেম্পারেচারের উল্লেখ যদি না করো তাহলে এই ডেফিনেশনটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তা যাই হোক, যে টার্মটা ডিফাইন করতে চলেছি সেটাকে বলা হয় সলিউবিলিটি। সলিউবিলিটি কি? সলিউবিলিটি হচ্ছে it is the amount of substance, it is the amount of solute which can be dissolved in 100 gram of solvent at a particular temperature. অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রাব্য যোগ করা যায় সেটাই হচ্ছে দ্রাব্যতা। ডেফিনেশনটা ঠিক আছে? মানে কোথাও কোনো সন্দেহ হচ্ছে ডেফিনেশনটা নিয়ে? এই যে ডেফিনেশনটা বললাম, যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রাব্য যোগ করা যায়, অর্থাৎ দ্য কোয়ান্টিটি অফ সলিউট হুইচ ক্যান বি ডিজলভড at 100 gram of solvent at a particular temperature is known as the solubility of that solution at that temperature. ঠিক বলছি ডেফিনেশনটা? নাকি কোথাও একটা খুঁত রয়ে গেল? বলো তো দেখি। যদি বুঝতে না পেরে থাকো, মানে ডেফিনিশনটা আরেকবার রিপিট করবো, তাই তো? ডেফিনিশনটা রিপিট করতে বলছো তো? ডেফিনিশনটা শোনো। The amount of solvent that can be dissolved in 100 gram of solute at a particular temperature is known as the solubility of that solvent at that particular temperature. বাংলা করলে দাঁড়ায় কোন নির্দিষ্ট উষ্ণতায় হ্যাঁ, তাই তো বললাম, আমি তো খেয়াল করনি, আমি আরেকবার বলছি দেখো। The amount of solute which can be dissolved
in 100 gram of solvent at a particular temperature is known as the solubility of that solvent at that particular temperature. এবার বলো ঠিক বলছি না কোথাও একটা কোনো ফ্লজ রয়ে গেল? মনে হয় ওই নয়, হয় ঠিক নাহলে বেঠিক, মাঝামাঝি কিছু হয় না। Yes, I was waiting for that. অর্থাৎ আমি একটা সহজ উদাহরণ দিই। ধরো আমার ঘরের উষ্ণতা, ঘরের টেম্পারেচার হচ্ছে এখন 25 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারে আমি 100 গ্রাম ওয়াটার নিলাম, 20 গ্রাম নুন গুলে ফেললাম জলের মধ্যে, 25 গ্রাম নুন গুলে ফেললাম জলের মধ্যে, 30 গ্রাম নুন গুলে ফেললাম জলের মধ্যে, 35 গ্রাম নুন গুলে ফেললাম জলের মধ্যে। তাহলে ওই 100 গ্রাম জলের মধ্যে আমি 20 গ্রামও গুলতে পেরেছি, 30 গ্রামও গুলতে পেরেছি, 35 গ্রামও গুলতে পেরেছি এই 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। দেন হোয়াট ইজ দ্য সলিবিলিটি অফ কমন সল্ট? তাহলে সাধারণ লবণের দ্রাব্যতা কত বলবো? 20 বলবো না 25 বলবো না 30 বলবো না 35 বলবো? কোনটাকে বলবো? দ্রাব্যতার তো একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, একটা পার্টিকুলার টেম্পারেচার, তাই তো বললাম একটা নির্দিষ্ট উষ্ণতায় দ্রাব্যতার একটা নির্দিষ্ট মান থাকার কথা। তাহলে আমার সংজ্ঞায় একটা পার্ট আমি মিস করাচ্ছিলাম, দেখছিলাম তোমরা ডিটেক্ট করতে পারো কিনা, যে দ্য কোয়ান্টিটি অফ সলিউট হুইচ ক্যান বি ডিজলভড in 100 gram of a solvent to produce a saturated solution at a particular temperature is known as its solubility at that temperature. অর্থাৎ আমাকে সলিউট যতটা গুললে ওই সলিউশনটা স্যাচুরেটেড হয়, অর্থাৎ ওই টেম্পারেচারে আর কোনো সলিউট আমি যোগ করতে পারবো না, উই কান্ট ডিজলভ এনি মোর, তাহলে সেই সলিউশনটাকে আমরা তখন স্যাচুরেটেড সলিউশন বলবো, এবং যে পরিমাণ সলিউটকে ডিজলভ করেছি সেটাকে তার সলিবিলিটি বলবো অ্যাট দ্যাট পার্টিকুলার টেম্পারেচার। এবার একটা তোমাদের বইতে গ্রাফ আছে, দেখবে সলিবিলিটি কার্ভ বলা হয়, সলিবিলিটি কার্ভ। এটা পরীক্ষাতে দেয় অনেক সময়, যে দেখা যায় বেশিরভাগ সাবস্টেন্সের ক্ষেত্রেই এই গ্রাফটা টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস এটা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়তে থাকছে, অর্থাৎ এদিকে সলিবিলিটি, যেমন একটা হচ্ছে KNO3, এই KNO3 সলিবিলিটি কিন্তু এটা বাংলাটা হচ্ছে দ্রাব্যতা, এটা তাপমাত্রা টেম্পারেচার। KNO3 দ্রাব্যতা দেখা যায় কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে। সাধারণ লবণের ক্ষেত্রে দেখা যায় সামান্য বাড়ছে, একদম বাড়ছে না তা নয়, কিন্তু খুব কম, মানে প্রায় সমান থাকছে দ্রাব্যতা। বিশেষ আবার এইরকম এরকম, অর্থাৎ কিছুটা অংশ অবধি বাড়ছে, তারপরে আবার কমছে, আবার কারোর দেখা যায় যে এইরকম এমনিই কমছে। তা এই যে উদাহরণটা দিয়েছি এটা থেকে প্রশ্ন আসে, এই উদাহরণটা মনে রাখতে হবে। এই জিনিসটাকে বলা হয় গ্লোবার সল্ট, GLAUBER। গ্লোবার সল্টের ফর্মুলা কি? Na2SO4.10H2। ঠিক আছে, এই গ্লোবার সল্ট প্রথমে তাপমাত্রা বাড়তে 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 বাড়তে, এটা এই টেম্পারেচারটা কত? 32 পয়েন্ট,
এই টেম্পারেচার অবধি গ্লোবাল সল্ট কিন্তু KNO3 মতো আচরণ করে, অর্থাৎ তাপমাত্রা বাড়াচ্ছি যত তার দ্রাব্যতা বাড়ছে, অর্থাৎ আমি 100 গ্রাম সলভেন্টে আরও বেশি পরিমাণ গ্লোবাল সল্ট গুলতে পারছি। কিন্তু এই 32.8 ডিগ্রি সেলসিয়াসের পর দেখা যায় এর দ্রাব্যতা কমে। কেন বলতে পারো? জানা আছে? After 32.8 degree Celsius, the solubility decreases. Why? কেন? Yes. অর্থাৎ এইখানে এটা গ্লোবাল সল্ট Na2SO4 10H2O আছে, আর এই অংশটায় শুধু Na2SO4 আছে। অর্থাৎ আমার বলার কথা হচ্ছে এই লবণ আর এই লবণ কিন্তু এক নয়। এর সঙ্গে সোডিয়াম সালফেটের সঙ্গে 10H2O থাকলে সেটাকে গ্লোবাল সল্ট বলা হয়, আর এইটাকে শুধু সোডিয়াম সালফেট বলা হয়। এটাকে কিন্তু গ্লোবাল সল্ট বলা হয় না, এটাকে সোডিয়াম সালফেট বলা হয়। আর এই যে উদাহরণটা লাস্টে যেটা এঁকেছি, যে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে সলিবিলিটি কমতে থাকে, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বাংলায় হচ্ছে কলিচুন, স্লেকেট লাইম, যেটা দিয়ে দেওয়ালে রং করা হয় বা পানের সঙ্গে দিয়ে খাওয়া হয়। কলিচুনের তাপমাত্রা যত বাড়ে তত তার দ্রাব্যতা কমতে থাকে। তা এই হচ্ছে সলিবিলিটি কার্ভ। এই সলিবিলিটি কার্ভের আমরা যে উদাহরণগুলো নিয়েছি এগুলো হচ্ছে টিপিক্যাল এক্সাম্পলস। KNO3 সলিবিলিটি কিন্তু তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মারাত্মকভাবে বাড়ে। গ্লোবাল সল্টের ক্ষেত্রে প্রথমে বাড়ছে, তারপরে যেহেতু অ্যানাইড্রাস হয়ে যাচ্ছে তারপর 32.8 ডিগ্রি সেলসিয়াসের পর কমছে। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে। আর NaCl এর প্রায় সমান থাকে, খুব সামান্যই চেঞ্জ হয়। ভেরি লো ফ্লাকচুয়েশনস আর সিন ফর সোডিয়াম ক্লোরাইড। এই কটা উদাহরণ মনে রেখো ফর ইউর এক্সামিনেশন পারপাস। আর এছাড়া সলিবিলিটি নিয়ে কিছু অঙ্ক থাকতে পারে। আমরা যে উদাহরণগুলো নিয়ে অঙ্ক করবো বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে টেম্পারেচার বাড়লে সলিবিলিটি বাড়ছে, এবং সেটাই দেখে আসি আমরা সাধারণভাবে। তাপমাত্রা বাড়লে, যেমন চিনির যে উদাহরণটা দিলাম, তাপমাত্রা বাড়লে চিনি গুলে যায়, কিন্তু ঠান্ডা জলে চিনি চট করে গুলতে চায় না। বেশ, এইবার এটা তো গেল হচ্ছে সলিড ইন লিকুইড। এইগুলো প্রত্যেকটাই কিন্তু সলিড সাবস্টেন্স। আমি কোথায় গুলছি না, জলে গুলছি। এবার আমাদের মূলত সিলেবাসে সলভেন্ট হিসেবে যখন ভাববো জলকেই ভাববো। জল ছাড়া আরও অন্যান্য সলভেন্টও আছে, কিন্তু সেগুলো আমাদের পাঠ্যাংশের বিষয়ে ভুক্ত নয়। আমরা অ্যালকোহল বা কেরোসিনের মধ্যে গুললে কি হয় সেটা দেখতে যাব না। তবে সাধারণভাবে দেখা যায় যে সমস্ত পোলার মানে সাবস্টেন্স, যেগুলো এই তোমার এরকম পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, এগুলো সব পোলার সাবস্টেন্স, অর্থাৎ তারা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে এই মলিকুলগুলো তৈরি হয়। তারা কিন্তু মোটামুটি জলের মধ্যে সবাই কম বেশি সলিউবল, এমন নয় যে কেউ গুললো না। আর সোডিয়াম পটাশিয়াম সল্ট, মোটামুটি সব ধরনের সোডিয়াম পটাশিয়াম সল্টই জলে গুলে যায়। মানে সোডিয়াম পটাশিয়াম সল্টে জলে গলবার সম্ভাবনা সবচেয়ে বেশি অন্যান্য ক্যালসিয়াম সল্ট বা অন্য অ্যালুমিনিয়াম সল্ট ইত্যাদির থেকে। বেশ, তো যাই হোক, এরপর আমরা চট করে চলে আসবো নেক্সট যে পার্টটায়। সেটা হচ্ছে কোনো একটা সলিউশন স্যাচুরেটেড করতে গেলে কি করতে হবে, কি উপায় কোনো একটা সলিউশনকে স্যাচুরেট করা যায়। আরও বেশি সলিউট অ্যাড করে, অর্থাৎ আমি আরও সলিউট অ্যাড করলাম, তাহলে একটা সময় সলিউশনটা স্যাচুরেট হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে। আর কীভাবে না, সলভেন্টটাকে উড়িয়ে দিয়ে, ধরো জলের মধ্যে তুমি চিনি গুলেছো, স্যাচুরেট নেই, তুমি জলটাকে ফুটিয়ে খানিকটা কমিয়ে দিলে, তাহলে তখন সলিউশনটা স্যাচুরেট হয়ে গেল। অথবা টেম্পারেচারটা কমিয়ে, চিনি সাধারণভাবে সলিউবিলিটি যে সমস্ত সাবস্টেন্সের কী হয়, টেম্পারেচার বাড়লে সলিউবিলিটি বেড়ে যায়, অর্থাৎ তারা ওই সম্পৃক্ত অবস্থা থেকে অসম্পৃক্ত অবস্থার দিকে চলে যায়। তাহলে আমি যদি উল্টো কাজটা করি, অর্থাৎ সলিউশনটাকে যদি ঠান্ডা করি, এমন হতে পারে যে তুমি 1 গ্লাস জলে নুন গুলেছো, অনেকটা নুন গুলেছো, স্যাচুরেট সলিউশন তৈরি হয়েছে। তুমি এবার ওই নুনের দানাটা তুমি
বা ধরো এমনও করতে পারো, তুমি ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে নুন গুলেছো, যতটা নুন গুলে গেছে, এবার আধ চামচ নুন দিলে সেটা তলায় থিতিয়ে রইল, জলটা তখনও ঠান্ডাই আছে ধরে নিচ্ছি, থিতিয়ে রইল, গুললো না। তুমি বাইরে খানিকক্ষণ জলটাকে রেখে দাও, যত তোমার তাপমাত্রা বাড়বে ওই জলে, দেখবে একটা সময় আসবে হয়তো নুনটা গুলে গেছে। অর্থাৎ ফ্রিজের মধ্যে হয়তো জলের টেম্পারেচার 5 ডিগ্রি সেলসিয়াস, সেই জলের মধ্যে যে পরিমাণ নুনটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করছিল, তার চেয়ে বেশি পরিমাণ যখন দিয়ে দিচ্ছিলাম, আর সেটা গুলতে পারছিল না। এইবার আমি যখন বাইরে রাখলাম, পরিবেশের উষ্ণতা ফ্রিজের 5 ডিগ্রি থেকে অনেকটাই বেশি, 25 ডিগ্রি সেলসিয়াস যদি পরিবেশের উষ্ণতা হয়, তাহলে ওই 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে আমি যে ওই অতিরিক্ত লবণ যেটা জলের মধ্যে দিয়ে রেখেছি, সেটা গুলে গেলে হয়তো তবে সম্পৃক্ত হবে, তাহলে ওই অতিরিক্ত লবণ যেটা গ্লাসের তলায় থিতিয়েছিল সেটাও কিন্তু গুলে দেবে। আবার তুমি ওই লবণ গোলা জল সম্পৃক্ত জল লবণ দ্রবণটাকে আবার ফ্রিজে রাখো, আবার ঠান্ডা করো, দেখবে সাম সল্টস অ্যাকুমুলেট অ্যাট দ্য বটম, কিছুটা নুন তলায় জমে গেছে। অর্থাৎ এইভাবে আমরা কিন্তু সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত দ্রবণ, স্যাচুরেটেড থেকে আনস্যাচুরেটেড সলিউশন বা আনস্যাচুরেটেড সলিউশন থেকে স্যাচুরেটেড সলিউশন এগুলো তৈরি করতে পারি। আর যে জিনিসটা তোমাদের পড়ে রইল সিলেবাসের মধ্যে, সেটা হচ্ছে সুপার স্যাচুরেটেড সলিউশন। সুপার স্যাচুরেটেড সলিউশনে বাংলা হচ্ছে অতিরিক্ত দ্রবণ। অতিরিক্ত দ্রবণ জিনিসটা কীরকম না, যেমন ধরো আমরা যদি কোনো একটা সাবস্টেন্সের কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় যা সলিউবিলিটি, অর্থাৎ ধরা যাক আমি সোডিয়াম ক্লোরাইডের সলিউবিলিটি হচ্ছে 40, 40 যদি সলিউবিলিটি হয়, তাহলে তোমার 40 গ্রাম সোডিয়াম ক্লোরাইড গোলা যাবে 100 গ্রাম জলের মধ্যে, আমি ধরে নিচ্ছি। এইবার আমি যদি কোনো উপায়ে এই তাপমাত্রাতে এই 40-এর চেয়ে বেশি, হয়তো আরও 20 গ্রাম বেশি নুন ওই জলের মধ্যে গুলতে পারি কোনোভাবে, যে কোনো বাই সাম মিনস, তাহলে স্যাচুরেটেড অবস্থায় সে 40-এ স্যাচুরেটেড ছিল, তাহলে স্যাচুরেটেড অবস্থায় যা সলিউট তার মধ্যে উপস্থিত ছিল, তার চেয়েও যদি বেশি সলিউশনের মধ্যে চলে আসে, তাহলে সেই সলিউশনের অবস্থাটা কি দাঁড়ায় না, অর্থাৎ ম্যাক্সিমাম যে অ্যামাউন্টটা সে ধারণ করতে পারতো, আমি বিশেষ প্রক্রিয়ার সাহায্যে তার চেয়েও বেশি পরিমাণ ধারণ করিয়েছি, যে কোনোভাবে ধারণ করিয়েছি বিশেষভাবে, সেই অবস্থাটাকে বলে সুপার স্যাচুরেটেড সলিউশন। এবং তোমাদের বইতে একটা দেখবে হাইপো দিয়ে এক্সাম্পল দেওয়া আছে, হাইপো HYPO, সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট জলের মধ্যে গুলে একটা স্যাচুরেটেড সলিউশন প্রথমে তৈরি করা হয়, তারপর সেই সলিউশন থেকে কি করলে আস্তে আস্তে সুপার স্যাচুরেট তৈরি করা যায়, সেটাও মানে টেম্পারেচারটা প্রথমে বাড়ানো হয়, টেম্পারেচারটা বাড়ালে ওই অতিরিক্ত সোডিয়াম থায়োসালফেট গুলে যায়, গুলে যাওয়ার পর যখন আমি তাকে ধীরে ধীরে না নাড়িয়ে ঠান্ডা করতে থাকি, দেখা যায় সোডিয়াম থায়োসালফেটটা তরল অবস্থাতেই আছে, কিন্তু তখনও সেটা সলিডিফাই করেনি। এই অবস্থায় যদি তুমি একটু ওটাকে ঝাঁকাও মিক্সচারটাকে, দেখা যাবে অতিরিক্ত যে সোডিয়াম থায়োসালফেটটা গুলে ছিল জোর করে, সেটা সলিউশন থেকে সেপারেট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এতক্ষণ সুপার স্যাচুরেটেড স্টেটে ছিলাম, আমরা সেখান থেকে স্যাচুরেটেড স্টেটে ফিরে এলাম। কারণ সুপার স্যাচুরেটেড স্টেট হচ্ছে মানে সেই অত্যন্ত একটা সেই ব্যালেন্সড, অত্যন্ত একটা স্থির অবস্থা। একটু যদি ডিস্টার্ব করা হয়, তাহলে সুপার স্যাচুরেটেড সলিউশন কিন্তু স্যাচুরেটেড সলিউশনে ব্যাক করে যায়। এই উদাহরণটা দেখে নিও, বইতে আছে। আর স্ট্রেংথ অফ সলিউশন মাপার বিভিন্ন ইউনিটস আছে, যেমন গ্রাম পার লিটার ইত্যাদি ইত্যাদি, কত লিটারের মধ্যে কত গ্রাম গোলা হয়েছে একটা সাবস্টেন্সকে। হ্যাঁ, এছাড়াও আরও জিনিস আছে, নর্মালিটি, ফর্মালিটি, এগুলো আমরা শিখবো না, পরে উঁচু ক্লাসে যদি কেমিস্ট্রি নিয়ে পড়ি তাহলে শিখবো, এক্ষুনি জানার দরকার নেই। যে জায়গাটায় আর একটা কথা বলে দেওয়ার দরকার ছিল, সেটা হচ্ছে সলিবিলিটি কোনো ইউনিট হয় না, এটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এবং বিকজ ইট ইজ এ রেশিও অফ টু সেম কোয়ান্টিটিস। অর্থাৎ সহজ কথায় সলিউটের পরিমাণ আর সলভেন্টের পরিমাণ যদি পার্সেন্টেজে প্রকাশ করা হয়, সলিউটের পরিমাণ আর সলভেন্টের পরিমাণের যে অনুপাত, সেইটা যদি পার্সেন্টেজে প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে আমার সলিবিলিটি। অর্থাৎ ধরা যাক
solubility of NaCl at 25 ডিগ্রি সেলসিয়াস is 40, তার মানে সলিউটের পরিমাণ 40 গ্রাম NaCl আর সলভেন্টের পরিমাণ 100 গ্রাম H2O। তাহলে 40 গ্রাম বাই 100 গ্রাম, তাহলে কাটাকুটি করলে 40-এর 100, সেটাকে যদি পার্সেন্টেজে প্রকাশ করতে হয় ইন্টু 100, তাহলে 100 ক্যান্সেলস আউট, তাহলে 40% ইজ দ্য সলিবিলিটি অফ সোডিয়াম ক্লোরাইড অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কীভাবে সলিবিলিটি মানে ইউনিটলেস হলো সেটা বুঝতে পারা গেল আশা করি। এই হচ্ছে তোমাদের সলিউশন বা দ্রবণ চ্যাপ্টারটা। এইবার বলো, তোমরা স্কুলেও পড়েছো এই চ্যাপ্টারটা, তোমাদের ব্যক্তিগত স্তরে কিছু প্রশ্ন থাকলে বলো, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। আছে? না স্যার। তাহলে আমরা ক্লাস শেষ করব, তার আগে বলি মঙ্গলবার কিন্তু এইটার এক্সারসাইজ আলোচনা করব। বলে ফেলো। 4টে ডেফিনেশন পাবে, নরমালিটি, ফর্মালিটি, মোলালিটি। তোমার ওটা খুব ইম্পর্টেন্ট নয় ফর ইউর ক্লাস 9 সিলেবাস, তোমাদের বইতে দিয়ে দিয়েছে হয়তো। মোলারিটি জিনিসটা কি সেটা যদি ডেফিনিশন চাও, ডেফিনিশনে এমন কিছু টার্ম আসবে সেটা আমাকে এক্সপ্লেন করতে হবে। যেমন ধরো ইকুইভ্যালেন্ট ওয়েট, বাংলায় বলা হয় তুল্যাঙ্ক ভার। এই তুল্যাঙ্ক ভার জিনিসটা কি, এটা যদি পরিষ্কার ধারণা হয় তবে এই ডেফিনেশনগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে আমাকে একটা ওইটার উপর একটা রাইট আপ তৈরি করতে হবে, করে তোমাদের জানাতে হবে। তাহলে সেইটা আজকে বরঞ্চ থাক, জানো সেটা এক্ষুনি দরকার নেই। তুমি ওইটা ছাড়া আর কিছু প্রশ্ন যদি থাকে বলো।